হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা যে টপিকটা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে স্থিতিবিদ্যার একটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এবং আমি যেটা বলতে পারি যে এটা এডমিশনের জন্য, আসলে তুমি যদি এডমিশন চিন্তা করো, এডমিশনের জন্য এটা আসলে একদম একদম কি বলবো, জিনিসটা একদম কোর টপিক। মানে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সো চলো, এত যখন ইম্পর্টেন্ট বলতেছি টপিকটা কি আমরা জানার চেষ্টা করি। টপিকটার নাম হচ্ছে আমাদের বলের ভ্রামক। আমরা প্রথমে একটু করে ক্লিয়ার করতে চাই, বলের ভ্রামকের ইংলিশ নাম হচ্ছে মোমেন্ট অফ ফোর্স। এবং আরেকটা জিনিস হচ্ছে ফিজিক্স বা ম্যাথে আমরা যেখানে তোমার ভ্রামক কথাটা দেখবো, তাহলে ফিজিক্স বা ম্যাথে আমরা যেখানে ভ্রামক কথাটা দেখবো, এটা দ্বারা আমরা বুঝবো হচ্ছে যে এটা দ্বারা বোঝায় ঘূর্ণন প্রবণতা। এটা দ্বারা কি বোঝায় বলতো, তোমার এখানে ঘূর্ণন প্রবণতাকে বোঝায়। যেমন আমরা যখন নিউটনিয়ান বলবিদ্যা পড়ছিলাম, তখন আমরা দেখছিলাম জড়তার ভ্রামক ছিল, ওইটা হচ্ছে আসলে ঘূর্ণন প্রবণতাকে বোঝাইতো। তারপর আমরা যখন টর্ক পড়ছিলাম, টর্ককে আমরা কি বলতাম বলতো ভাই, বলের ভ্রামক বলতাম। এটা আমরা এখানে দেখবো, ওইটাও তোমার এক প্রকারের ঘূর্ণন প্রবণতা ছিল। আসলে এই বলের ভ্রামক বলতে আমরা আসলে টর্ককে বোঝাচ্ছি, এবং আমরা এখানে টর্ক নিয়ে আলোচনা করব। তাই আমরা একটা জিনিস বুঝে জেনে রাখবো, যেটা সেটা হচ্ছে আমাদের, আমরা ফিজিক্স বা ম্যাথে যেখানে ভ্রামক দেখবো, কি বুঝে যাবো বলতো, এখানে ভাই আমরা এটাকে দ্বারা বুঝে যাবো এটা হচ্ছে আমার কি বোঝাচ্ছে, ঘূর্ণন প্রবণতা বোঝাচ্ছে। তো চলো, এটা দ্বারা আসলে কি বুঝে আমরা একটু দেখার চেষ্টা করি। ধরো তোমার এখানের মধ্যে একটা দণ্ড আছে, তো এই দণ্ডের মধ্যে ধরো এদিকে একজন, এই 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 বিন্দুর নাম এ, এবং এই বিন্দুতে ধরো একজন তোমাকে একটা বল দিচ্ছে F1, এবং সাপোজ ধরো তো এই দিক দিয়ে আরেকজন তোমাকে একটা বি বিন্দু এবং এদিকে বল দিচ্ছে, সাপোজ ধরো তোমার এখানে কতটুকু বলো তো ভাই, F2 পরিমাণে বল দিচ্ছে। তাহলে দেখো, একজন চাইতেছে এই বস্তুটাকে, এই দণ্ডটাকে, এবি দণ্ডটাকে নিচের দিকে নিয়ে আসতে, আরেকজন যাচ্ছে এই তোমার হচ্ছে এবি দণ্ডটাকে কোন দিকে নিয়ে যাইতে বলো তো ভাই, উপরের দিকে নিয়ে যাইতে। তাহলে এটা একটা দোদুল্যমান অবস্থায় থাকবে। তাহলে এটা একটা যে কোনো একদিকে কি হবে বলো তো, ঘুরে যেতে যাবে। যদি তোমার এখানে দেখো তো দুইটা বলের মান যদি সমান হইতো, যদি F1 এর ভ্যালু যদি F হইতো, F2 এর ভ্যালু যদি F হইতো, তাহলে এটা কিন্তু আলটিমেটলি এটা কি করতে বলতো, এভাবে করে আপ ডাউন করতে থাকতো, মানে কোনো দিকে যেতে পারতো না। সাপোজ আমি তোমাকে জিনিসটা বুঝাই বলি, দেখো যদি এখানে F1 এর ভ্যালুটা F2 থেকে বড় হইতো, দেখো এই F1 এর ভ্যালুটা যদি F2 থেকে যদি বড় হইতো, তাহলে দণ্ডটা কোথায় কোথায় আসতো বলতো, নিচের দিকে পড়ে যাইতো না। এই যে দেখো, যদি F1টা বড় হইতো, তাহলে দণ্ডটা নিচের দিকে এভাবে করে ঘুরে যাইতো, নিচের দিকে এভাবে করে ঘুরে যাইতো। আবার দেখো তো তুমি এখানে, যদি তোমার কোনো কারণে F2টা F1 থেকে বড় হয়, তার মানে F2টা যদি বড় হয়, তাহলে জিনিস দণ্ডটা কোন দিকে উঠে যাবে, উপরের দিকে উঠে যাবে না, মানে উপরের দিকে এভাবে করে ঘুরে যাবে। তাহলে জিনিসটা দেখো, আর যদি তোমার এই দুইটা বল যদি সমান হয়, দ্যাট মিনস F1 এবং F2 যদি পরস্পর সমান হয়, এই দণ্ডটা না যাবে উপরে, না যাবে নিচে, কিন্তু নড়াচড়া করবে। মানে একটা বিন্দুকে কেন্দ্র করে অনেকটা আমরা কিরকম বলতে পারি, যে এটাকে জাস্ট আপ ডাউন করবে, মানে এটা কিছু একটু উঠবে, আবার এটা একটু নামবে, দেন এটা একটু উঠবে, আবার নামবে, মানে জিনিসটা হচ্ছে আপ ডাউন করবে, কিন্তু একেবারে উপরে উঠবে না, একেবারে আবার নিচেও নামবে না। কারণ আমরা ছোটকালে সবাই দেখছিলাম একটা জিনিস ছিল, ওই জিনিসটা দেখো তো পার্কে থাকতো, এখানে তোমার একটা এইভাবে একটা এখানে, মানে আমরা কি বলবো, এটা এটা একটা তোমার হচ্ছে একটা পিলার টাইপের থাকতো। তো এইখানে হচ্ছে তোমার একজন বসতো, দেন তারপর তোমার এইখানে হচ্ছে একজন বসতো। তো বসার পরে কি হতো বলতো, এই দুইজনের যদি ওজন সমান হতো, তাহলে এ একবার নিচে যাইতো, এ তখন উপর উঠতো, আবার এ যখন নিচে যাইতো, এ তখন আবার উপর উঠতো। এইভাবে করতে থাকবে জিনিস, যদি দোনোজনের ওজন যদি কি হয়, সমান হয়। তো এই ব্যাপারটা আসলে দেখো তো, এর মধ্যে তাহলে একটা কি হচ্ছে, ঘূর্ণন তৈরি হচ্ছে না। এই যে ব্যাপারটাকে আসলে আমরা কি বলি বলতো, ভ্রামক বলি। আর এই ঘূর্ণনটা কার দ্বারা তৈরি হচ্ছে, বলের দ্বারা তৈরি হচ্ছে না, এই যে ফোর্সের কারণে তো তৈরি হচ্ছে। মানে এই যে দণ্ডটা আছে, এবি দণ্ডটা যে তোমার ঘুরতেছে, এটা কার কারণে ঘুরতেছে ভাই, এই ফোর্স গুলার কারণে ঘুরতেছে না। তাই এই যে ঘূর্ণন প্রবণতা, এটা তৈরি হচ্ছে বলের কারণে। তাই এটাকে বলা হচ্ছে তোমার বলের ভ্রামক, এটাকে বলা হচ্ছে বলের ভ্রামক। আচ্ছা, তো আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো। তাহলে কোন একটা বস্তুর মধ্যে যদি ঘূর্ণন প্রবণতা থেকে থাকে, তাহলে তার মধ্যে কি থাকবে, বলের ভ্রামক থাকবে। তাহলে আমরা এটা লিখে ফেলি, চলো আমরা লিখবো যে কোনো বস্তুর মধ্যে যদি ঘূর্ণন প্রবণতা থাকে, তাহলে তার মধ্যে ভ্রামক থাকবে। তো আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। তার মানে কি, কোন একটা বস্তুর মধ্যে যদি আমার ঘূর্ণন প্রবণতা থাকে, মানে ঘোরার যদি একটা অ্যাবিলিটি থাকে, তাহলে তার মধ্যে অবশ্যই কি থাকবে, একটা ভ্রামক থাকবে। কিন্তু তোমরা যদি জিনিসটা খেয়াল করে দেখো, ধরো তোমার এখানে একটা বস্তু, একটা দণ্ড আছে। তো সাপোজ ধরো একজন এইটাকে এদিকে টানতেছে পি বল দিয়ে, একজন ধরো এদিকে টানতেছে তোমার হচ্ছে কিউ বল দিয়ে, তো একজন ধরো তোমার এইটাকে এদিকে টানতেছে আর বল দিয়ে, এবং আরেকজন ধরো এদিকে টানতেছে এটাকে এস বল দিয়ে। এবং কোনো কারণে যদি তোমার কি হয় বলতো, এই দণ্ডটা যদি না ঘুরে, সাপোজ ধরো এটা একটা এবি দণ্ড, তাহলে এই চারটা বল মানে পি, আর, এস এবং কিউ, এই চারটা বল কাজ করার ফলে যদি এবি দণ্ডটা না ঘুরে, তাহলে এখানে দেখো লিখতেছি কি, যদি এবি দণ্ড না ঘুরে, তবে দণ্ডের ভ্রামক কত হবে, 0 হবে না? অবশ্যই দণ্ডের ভ্রামক কত হবে বলতো, 0 হবে। তাহলে আমরা বলতে পারি যে যদি এবি দণ্ডটা কি হয়, না ঘুরে, না ঘুরে মানে কি,
যদি আমার এবি দণ্ডটা ভারসাম্য অবস্থায় থাকে, দেখো একটা জিনিস ঘুরতেছে না, এটা মানেটা কি? একটা দণ্ড যদি তোমার ভারসাম্য অবস্থায় থাকে, অথবা যদি দণ্ডটা স্থির অবস্থায় থাকে, অথবা যদি দণ্ডটা সাম্য অবস্থায় থাকে, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে কোনো একটা দণ্ড বা কোনো একটা বস্তু যদি ভারসাম্য অথবা স্থির অথবা যদি সাম্য অবস্থায় থাকে, এটার মানেটা কি? এটা সেটা ঘুরতেছে না। যদি সে না ঘুরে তাহলে তার বলের ভ্রামক কত হবে? 0 হবে। So, আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো। সো চলো আমি তাহলে তোমাকে, আমরা মোটামুটি একটু সামারি করা, এগুলো মুছে আমরা একটু সামারি করার চেষ্টা করি। তাহলে আমরা যদি সামারি করতে চাই, আমরা চলো একটু লেখাটা পড়ে দেখি। এখানে আমাকে দেখো, ফার্স্ট আমাকে কি বলতেছে এখানে, যে যদি বস্তুর মধ্যে ঘূর্ণন প্রবণতা থাকে, দ্যাট মিনস যদি বস্তুটা ঘোরার প্রবণতা থাকে, তাহলে তার মধ্যে কি থাকবে বলো তো? ভ্রামক থাকবে, এবং তার ভ্রামকের মানটা কি হবে না? 0 হবে না। কিন্তু যদি বস্তুটা তোমার স্থির অবস্থায় থাকে, অথবা যদি কোশ্চেনে আমাকে বলে সাম্য অবস্থায় আছে, অথবা যদি আমাকে বলে ভারসাম্য অবস্থায় আছে, তাহলে তার কি থাকবে না? তার মধ্যে কোনো ঘূর্ণন প্রবণতা থাকবে না। অর্থাৎ তার ভ্রামকের মান কত হবে বলো তো? 0 হবে। So, আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো। তো আমি ওই যে একটা এক্সাম্পল নিয়েছিলাম, ওই এক্সাম্পল নিয়ে আরেকটা জিনিস তোমাকে বোঝানোর ট্রাই করি। ধরো এখানে একজন লোক এভাবে করে বসে আছে এখানে, আর এখানে ধরো আরেকজন লোক এভাবে করে এই দণ্ডের মধ্যে বসে আছে। তো এখানের মধ্যে কি থাকে? মাঝখানে একটা তোমার এখানে, এটাকে আমরা বলতে পারি তোমার হচ্ছে যে একটা পিলার থাকে এখানের মধ্যে। এখানে কি থাকে বলতো? একটা পিলার থাকে। তাহলে দেখো তো, এই যেখানে কি হয় জিনিসটা, এখানে দুজনের ওজন যদি সমান হয়, তাহলে এটা এইভাবে এ ধরো একবার নিচে নামে, এ তখন উপরে উঠে না? তাহলে এই দণ্ডটা একটু করে মোটামুটি এটা, এর মধ্যে কি হচ্ছে দেখো তো, কোনো দিকে কিন্তু একদম এক্স্যাক্টলি ঘুরে যাচ্ছে না, জাস্ট এর মধ্যে একবার আপ ডাউন হচ্ছে। মানে দ্যাট মিনস এই দণ্ডের মধ্যে এটা কি তৈরি হচ্ছে বলতো? এটা ঘূর্ণন প্রবণতা তৈরি হচ্ছে। একবারে কিন্তু ঘুরে যাচ্ছে না। তুমি কখনো দেখছো যে এই দণ্ডটা কখনো একদম উল্টায় যায়? কখনো কিন্তু উল্টায় একদম 180 ডিগ্রি হয় না। জিনিসটা কি হয়? জাস্ট একটু করে আপ ডাউন করতে থাকে এখানের মধ্যে। তাহলে দেখো তো, এই যে আপ ডাউন করতেছে, সেটা একটা বিন্দুর সাপেক্ষে করতেছে না? এই যে একদম এই বিন্দুর নাম আমি যদি এ দিই, তাহলে এই এ বিন্দুর সাপেক্ষে এই যে তোমার দণ্ডটা আছে, এটা কি করতেছে বলতো? আপ ডাউন করতেছে। তাহলে আমাদের এটা যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে, এই যে আমরা বলতেছি ঘূর্ণন প্রবণতা, বা এই যে আমরা ভ্রামকের মান হিসাব করি, সেটা আসলে কোন একটা বিন্দুর সাপেক্ষে হিসাব করি। তাহলে আমরা কি লিখবো এখানে? ভ্রামকের মান আমরা একটি বিন্দুর সাপেক্ষে হিসাব করি। যেমন জিনিসটা কিরকম আমি তোমাকে জিনিসটা বোঝাই বলি। দেখো এখানে যে তুমি এই দুইটা লোককে রাখছো, এই দুইটা লোকের রাখার ফলে এই যে তোমার এই যে দণ্ডটা আছে, এই দণ্ডটার নাম আমি যদি সিডি দিই, তাহলে এই দণ্ডটার মধ্যে কি হচ্ছে বলতো? আংশিক আমার ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হচ্ছে না? এই ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হচ্ছে এটা কোন বিন্দুর সাপেক্ষে? এ বিন্দুর সাপেক্ষে। তাহলে এই এ বিন্দুর সাপেক্ষে আমরা কি বলতে পারি? দেখো তো এক্সাম্পল থেকে আমরা বলতে পারি এ বিন্দুর সাপেক্ষে সিডি দণ্ডের ভ্রামকের মান রয়েছে। সো আশা করি আমরা এই জিনিসটা সবাই বুঝতে পারছি যে এ বিন্দুর সাপেক্ষে যে তোমার এখানে সিডি দণ্ডের ভ্রামকের মান রয়েছে। এইবার চলো আমরা দেখি আমাদের আসলে ম্যাথের মধ্যে কিভাবে থাকবে। আমি চলো তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো তোমার কাছে ম্যাথের মধ্যে কি থাকবে? এখানে তোমার কাছে ধরো একটা দণ্ড থাকবে এখানে। সো ধরো এটা আমার একটা দণ্ড। সো চলো এটাকে আমি একটা স্ট্রেট লাইন করে দিই দণ্ডটাকে। তাহলে এটা হচ্ছে আমার একটা দণ্ড, যেটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের মতো আছে। আচ্ছা, তারপরে আমি সাপোজ ধরে নিচ্ছি যে এই দণ্ডের মধ্যে সাপোজ ধরো এইদিকে কাজ করতেছে তোমার হচ্ছে এইখানে কাজ করতেছে তোমার পি বল। তারপরে সাপোজ ধরো এদিক দিয়ে কাজ করতেছে হচ্ছে তোমার কিউ বল, দণ্ডের এদিক দিয়ে কাজ করতেছে তোমার হচ্ছে কিউ বল। এদিকে কাজ করতেছে ধরো তোমার এম বল। তারপরে ধরো এদিক দিয়ে কাজ করতেছে তোমার হচ্ছে এন বল। এবং সাপোজ ধরো তোমার হচ্ছে এই দিক দিয়ে কাজ করতেছে হচ্ছে তোমার ধরো পিকিউ এম এন ধরছো, তো তাহলে ধরো এটা কে বল কাজ করতেছে এখানে। তাহলে দেখো তো কি হচ্ছে এখানে, আমি বললাম যে এখানে একটা লাল দণ্ড আছে। এই লাল দণ্ডের মধ্যে দেখো তো 3টা বল নিচের দিকে কাজ করতেছে পি এন এম, এবং 2টা বল উপরের দিকে কাজ করতেছে কে এবং কিউ। এবং আমি তোমাকে সাপোজ বলে দিলাম এইখানে দেখো, এখানে আমরা পি কিউ এম এন এবং কে, এই 5টা বল দ্বারা আমি তোমাকে বলে দিলাম যে দণ্ডটা ভারসাম্য অবস্থায় আছে। দণ্ডটা কিসে আছে বলো তো ভাই? এখানে ভারসাম্য অবস্থায় আছে, ভারসাম্য অবস্থায় আছে। তাহলে দেখো তো, তুমি আমাকে বলো ভাই, আমরা অলরেডি কি শিখে আসছি? তাহলে এখানে আমরা শিখে আসছি এই দণ্ডটার তাহলে ভ্রামকের মান 0 হবে। তাহলে এই দণ্ডটার কি হবে বলো তো ভাই? ভ্রামকের মান 0 হবে। তো আমরা এখানে দেখো কিছুক্ষণ আগে বলে আসছি যে আমরা ভ্রামকের মানটাকে সাধারণত কি করি? একটা বিন্দুর সাপেক্ষে হিসাব করি। তাহলে দেখো, যেহেতু এই দণ্ডটা ঘুরতেছে না, তাহলে যেহেতু এই দণ্ডটা ভারসাম্য অবস্থায় আছে, তাহলে যে কোনো একটা বিন্দুর সাপেক্ষে এই দণ্ডের ভ্রামকের মান কত হবে? 0 হবে না? কারণ দেখো আমরা অলরেডি কি জানি? আমরা অলরেডি জানি হচ্ছে আমরা ভ্রামকের মান সর্বদা একটি বিন্দুর সাপেক্ষে হিসাব করি। তাহলে দেখো, যেহেতু তোমার দণ্ডটা ঘুরতেছে না, তাহলে তুমি যদি এই দণ্ডের উপরে যে কোনো একটা বিন্দু নাও, এবং ওই বিন্দুর সাপেক্ষে একদম যে কোনো বিন্দু, এবং ওই বিন্দুর সাপেক্ষে যদি তুমি কি করো বলো তো ভাই? ওই বিন্দুর সাপেক্ষে যদি এই দণ্ডের ভ্রামকের মান বের করো, যেহেতু দণ্ডটা ভারসাম্য অবস্থায় আছে, তাহলে অবভিয়াসলি
ভ্রামকের মান 0 হবে, কারণ ভ্রামক মানে ঘূর্ণন প্রবণতা, কিন্তু বস্তু তো তোমার ঘূর্ণন অবস্থায় নাই, বস্তু আছে তোমার এখানে ভারসাম্য অবস্থায়। তাহলে তুমি এই দণ্ডের উপর যে বিন্দুই নাও না কেন, যে কোনো বিন্দুর সাপেক্ষেই তোমার ভ্রামকের মানটা কত হবে? 0 হবে এখানে। তাহলে যদি চলো এই দণ্ডের উপর আমি কয়টা বিন্দুর নাম দিই। সাপোজ আমি বিন্দুর নামে আমি এ দিলাম, এই বিন্দুর নামে বি দিলাম, এটার আমি নাম সি দিলাম, সাপোজ ধরো তারপর এটা আমি নাম দিলাম ডি, এবং এই বিন্দুর নাম আমি ই দিলাম। তো সাপোজ আমি এখানে আরেকটা বিন্দু এফ নিচ্ছি, এই এফ বিন্দুর সাপেক্ষে আমি কি করবো বলতো? ভ্রামকের মানটা বের করব। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানের মধ্যে তোমার হচ্ছে যে পি, এন, এম এবং এম, এই তিনটা বল নিচের দিকে। আবার দেখো কিউ এবং কে, এই দুইটা বল হচ্ছে তোমার উপরের দিকে। তাহলে এখানে আমরা একটা জিনিস বলতে পারি, কে এবং কিউ যে দুইটা বল আছে এরা হচ্ছে কোন দিকে বলতো ভাই? উপরের দিকে। এবং তোমার যে পি কমা এন কমা এম তিনটা বল আছে এরা কোথায় বলতো ভাই? তোমার এখানে এরা হচ্ছে তোমার নিচের দিকে। আচ্ছা, তাহলে দেখো তো ভাই উপরের দিকে মানে কি? এরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে না ভাই? তুমি খেয়াল করে দেখো ঘড়ির কাঁটা ঘুরে কোন দিকে? এদিকে না? দেখো ঘড়ির কাঁটা কিন্তু এদিক দিয়ে ঘুরে, কিন্তু এই যে কিউ এবং কে এরা কিন্তু উপরের দিকে, তার মানে কি ঘড়ির কাঁটার তোমার হচ্ছে বিপরীত দিকে। তো এটাকে আমরা কি বলি? অ্যান্টি ক্লকওয়াইজ বলি না? এটাকে আমরা বলি হচ্ছে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ বলি, মানে ঘড়ির কাঁটার বিপরীতে বলি, ঘড়ির কাঁটার বিপরীতে। আবার এখানে দেখো পি এন এম যেটা আছে এটা নিচের দিকে না ভাই? তো নিচের দিকে মানে কি? ঘড়ির কাঁটার দিকে না এরা? তাহলে এটাকে আমরা বলি ক্লকওয়াইজ, তার মানে এটা ঘড়ির কাঁটার দিকে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে এখানে যেহেতু তিনজন নিচে দুইজন উপরে, তাহলে তো যে কোনো তিনজনের, ধরো তুমি নিচেরটাকে যদি প্লাস ধরো তাহলে উপরেরটাকে তোমার অবভিয়াসলি মাইনাস ধরতে হবে, অথবা উপরেরটাকে তুমি যদি প্লাস ধরো তাহলে নিচেরটাকে তোমার মাইনাস ধরতে হবে। তো যে কোনো একটাকে প্লাস, যে কোনো একটাকে তাহলে মাইনাস ধরা যায়। তো এখানে আমরা হিসাবের সুবিধার জন্য আমরা কি করব? অ্যান্টি ক্লকওয়াইজ যারা, তাদের আগে আমি প্লাস বসাবো, এবং যারা ক্লকওয়াইজ তাদের আগে আমি কি বসাবো বলতো ভাই? নেগেটিভ বসাবো। সো তুমি চাইলে উল্টাটাও করতে পারো, কোনো সমস্যা নেই, জাস্ট আমরা আমাদের মতো হিসাব করতেছি যে তাহলে যারা যারা অ্যান্টি ক্লকওয়াইজ তাদের আগে আমরা কি বসাবো? প্লাস বসাবো, এবং যারা তোমার হচ্ছে ভাই ক্লকওয়াইজ তাদের আগে তাহলে আমরা তাহলে কি বসাবো ভাই? নেগেটিভ বসাবো, পজিটিভ এবং নেগেটিভ। সো আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো। তাহলে এখানে আমরা দেখো তো ভ্রামকটা বের করবো কোন বিন্দুর সাপেক্ষে? এফ বিন্দুর সাপেক্ষে। তাহলে এখানে আমরা কি লিখবো? যে এফ বিন্দুর সাপেক্ষে দণ্ডের ভ্রামক নির্ণয় করি। তাহলে চলো আমি যদি এখন বলের ভ্রামকটা নির্ণয় করতে চাই, তাহলে আমার একটা ভ্রামক নির্ণয়ের একটা সূত্র লাগবে না? আমি কিভাবে একটা বলের ভ্রামক বের করব? তাহলে আমি তোমাকে জিনিসটা শিখাই, যে ধরো আমরা এখানে একটু করে, চলো এই জিনিসগুলো যেহেতু আমরা উপরেগুলো লিখে ফেলছি, আমি তাহলে চলো উপরেগুলো একটু মুছে দিয়ে তোমাকে চলো আমি সূত্রটা লিখে দেওয়ার চেষ্টা করি, যে কোনো একটা বিন্দুর সাপেক্ষে কোনো একটা বলের ভ্রামক কত হবে। সো আমরা চলো জিনিসটা দেখি। অলরেডি এটা আমরা নিউটনের বলবিদ্যাতেও পড়ে আসছি, তাও আমরা চলো এখানে আরেকটা করে দেখি জিনিসটা। সো সূত্রটা হচ্ছে এরকম, আমরা লিখবো এখানে কোনো বিন্দুর সাপেক্ষে কোনো বলের ভ্রামক ইকুয়ালস টু বলটির মান ইন্টু বল হতে বিন্দুর দূরত্ব। তাহলে চলো এই জিনিসটা আমরা এখন এখানে অ্যাপ্লাই করি। দেখো তো, খেয়াল করে দেখো তো, ফার্স্টে আমরা যখন এখানে কি বের করতেছি? এই এফ বিন্দুর সাপেক্ষে, তাহলে এখানে আমার বিন্দু কোনটা? এটা। এই বিন্দুর সাপেক্ষে আমি বের করব, এই বিন্দুর সাপেক্ষে আমি বের করব কি বলতো ভাই? এখানে এই দণ্ডের ভ্রামক নির্ণয় করব। তো প্রথম কথা, দণ্ডের টোটাল ভ্রামক, তাহলে আমরা যেহেতু দণ্ডটা তোমার ভারসাম্য অবস্থায় ছিল, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? দণ্ডের মোট ভ্রামক। তাহলে এখানে এই যে সামেশন, এই চিহ্নটা দ্বারা কি বোঝায় বলতো ভাই? এই চিহ্নটা দ্বারা বোঝায় সামেশন, বা তোমার হচ্ছে মোট বোঝায়। এটা তো তোমরা অলরেডি পরিসংখ্যান 9 10-এ পড়ে আসছো। তাহলে এই চিহ্ন, তাহলে আমরা কি বলতে পারি? এই দণ্ডের মোট ভ্রামক ইকুয়ালস টু কত হবে? 0 হবে না? কেন 0 হবে? কারণ যেহেতু দণ্ডটা কিসে আছে বলতো ভাই? তোমার এখানে ভারসাম্য অবস্থায় আছে। তাহলে আমি বলছিলাম একটা দণ্ড যদি দেখো ভারসাম্য অবস্থায় থাকে, তাহলে তুমি এই দণ্ডের উপর যে বিন্দু নাও না কেন, সাপোজ তুমি এ বিন্দু নাও, তুমি বি বিন্দু নাও, তুমি এফ নাও, যে এই বিন্দুই নাও না কেন, যেহেতু দণ্ডটা ভারসাম্য অবস্থায় আছে, তাহলে সামেশন অফ ভ্রামক কত হবে তোমার এখানে বলো তো? 0 হবে এখানের মধ্যে। ওকে, তাহলে দেখো এরপরের লাইন আমরা কি লিখবো? সো চলো ফার্স্টে আমরা আগে পি বিন্দুর ভ্রামক বের করি। দেখো তো পি বিন্দুর ভ্রামকটা কোন বিন্দুর সাপেক্ষে বের করতেছি? এফ বিন্দুর সাপেক্ষে, সরি পি বলের ভ্রামকটা এফ বিন্দুর সাপেক্ষে বের করতেছি। সূত্র কি? বলের মান। তাহলে তুমি পি এর জন্য বের করতেছো, তাহলে তুমি এখানে পি এর মান বসাইছো ইন্টু বল হতে বিন্দুর দূরত্ব, মানে পি বলটা কোথায় কাজ করতেছে? এ বিন্দুতে কাজ করতেছে না? তাহলে এই পি বল হতে বিন্দুর দূরত্ব, মানে যে বিন্দুর সাপেক্ষে তুমি ভ্রামকটা বের করতেছো, তাহলে কত? সেটা এফ না? এখানে কত হবে বলো তো ভাই? এফ হবে। কিন্তু তুমি দেখো পি বলটা কাজ করতেছিল কোন দিকে? নিচের দিকে কাজ করতেছিল না? নিচের দিকে কাজ করা মানে ক্লকওয়াইজ, এবং এর আগে কি বসবে? একটা নেগেটিভ বসবে। তারপরে দেখো, তারপরে ধরো তুমি কে বলটাকে নিচ্ছ, তাহলে কে বলটা কাজ করতেছে কোন দিকে? উপরের দিকে। কে বল উপরের দিকে বিধায় এটা অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে এটা পজিটিভ। তাহলে এটার আগে পজিটিভ দাও। তাহলে দেখো এই কে বলের এফ বিন্দুর সাপেক্ষে ভ্রামক বের করবা, তাহলে সূত্র কি? বলের মান মানে কে, এরপরে হচ্ছে যে কে বলটা যেখানে কাজ করতেছে সেখান থেকে এফ বিন্দুর দূরত্ব, মানে এখানে তোমার বিএফ।
আচ্ছা ওকে, তারপরে দেখো তুমি এন বলেরটা বের করবা। দেখো তো এন 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 এর জন্য দেখো তো এখানে এন কাজ করতেছে কোথায়, নিচে না ভাই? নিচের জন্য এখানে একটা মাইনাস বসবে, ইন্টু এন হতে দেখো তো এফ এর দূরত্ব কত, সি এফ না এখানে, কারণ দেখো এন বলটা কাজ করতেছে সি বিন্দুতে। ওকে, তারপরে দেখো ভাই এরপর আছে তোমার কিউ বল, তো কিউ বল কাজ করতেছে তোমার উপরের দিকে, উপরের দিকে মানে তোমার এখানে পজিটিভ বসবে, কিউ বসাবা। দেখো তো কিউ বল কাজ করতেছে ডি বিন্দুতে, ডি থেকে এফ এর দূরত্ব কত, ডি এফ। ওকে, চমৎকার। এরপরে চলো দেখি আমরা এখানে, এরপর আছে কোনটা বলো তো ভাই, এম বল। এম বল কাজ করতেছে নিচে, তাহলে এখানে মাইনাস বসাবা। আর এম বল থেকে, এম বল কাজ করতেছে ই বিন্দুতে, এম থেকে তোমার এই এফ এ তুমি এফ এর সাপেক্ষে ভ্রামক বের করতেছো, তাহলে এখানে দূরত্ব কত বলো তো, ই এফ। আর এইটাই হচ্ছে তোমার টোটাল ভ্রামক ইকুয়াল টু কত, 0। সো এইটাই হইতেছে তোমার ভ্রামকের সূত্র বসানোর নিয়ম। সো এই নিয়ম অ্যাপ্লাই করে আমরা হইতেছে প্রচুর ম্যাথ করব, প্রচুর বলতে প্রচুর ম্যাথ করব। কিন্তু তোমার একটা জিনিস একটু করে বুঝতে হবে, কোয়েশ্চন হচ্ছে আমি তোমাকে একটা জিনিস অ্যানালাইসিস করাই, এখানে চলো অ্যানালাইসিসটা করাই। কি অ্যানালাইসিস করাবো আমরা, চলো একটু করে দেখার চেষ্টা করি ভাই। এই প্রথমে যখন আমরা ফিগারটা যখন দেখি, চলো আমি যেগুলোকে তার একটু পরিষ্কার করে আমি তোমাকে একটু ফিগারটা দেখাই। এখানে যখন আমরা প্রথমে ফিগারটা দেখি, এখানে দেখো এখানে কিন্তু কিছু কিছু বল হচ্ছে তোমার সদৃশ সমান্তরাল। যেমন দেখো সদৃশ সমান্তরাল কারা, এখানে তোমার কিন্তু এই পি বল, তারপরে তোমার এই এম এন বল এবং এই এম বল, এরা কিন্তু পরস্পর কি বলতো সদৃশ সমান্তরাল। আবার কে বল এবং তোমার হচ্ছে কিউ বল, এরাও কিন্তু পরস্পর কি বলতো, এই কে এবং কিউ একে অপরের সাপেক্ষে সদৃশ। কিন্তু কে কিউ, কে কমা কিউ আর পি এন এম এরা কিন্তু একে অপরের সাপেক্ষে আবার বিসদৃশ। কারণ দেখো কে কমা, আমি এখানে বলতেছি কি, তাহলে দেখো তো এই কে কমা কিউ যেটা, এরা পরস্পরের সাপেক্ষে সদৃশ। আবার অন্যদিকে পি কমা এন কমা এম এরা কিন্তু পরস্পরের সাপেক্ষে সদৃশ, কারণ এদের ডিরেকশন একই দিকে। কিন্তু এই দুইটা সাইডকে যখন তুমি কম্পেয়ার করবা, কে কিউ এবং পি এন এম এরা কিন্তু আবার পরস্পর বিসদৃশ। আচ্ছা, কোয়েশ্চন হচ্ছে আমরা কখন সদৃশ বলের সূত্র অ্যাপ্লাই করবো। সদৃশ বলের সূত্রটা আমরা অলরেডি গত 3-4টা লেকচার আমরা ম্যাথও করে আসছি। আর কখন আমরা মোমেন্টের সূত্র মানে এই ভ্রামকের কনসেপ্টটা ইউজ করব। দেখো দণ্ডের উপর যদি তোমার একই সময় যদি দুইয়ের অধিক বল কাজ করে, তাহলে আমরা একটু জিনিসটা লিখে রাখতে পারি যে দণ্ডের উপরে যদি একই সময় যদি দুইয়ের অধিক বল কাজ করে, তাহলে আমরা ভ্রামকের কনসেপ্ট ইউজ করব। তাহলে আমরা চলো এটা মুছে আমরা তাহলে জিনিসটা লিখে দিই। আর যদি তোমার দণ্ডের উপর যদি কয়টা বল কাজ করে বলো তো ভাই, 2টা বল কাজ করে, তখন আসলে আমরা কি ইউজ করি বলো তো ভাই, তখন হচ্ছে আমরা বেসিক্যালি তোমার হচ্ছে যে ওই সদৃশ বলের কনসেপ্টটা ইউজ করি। তাহলে একটা অনেক সময় একটা কোয়েশ্চন থাকে যে ভাই তাহলে সদৃশ বলের অঙ্কগুলো কি আমি তাহলে ভ্রামক দিয়ে করতে পারবো না? 100% পারবা। তাহলে তুমি সদৃশ বলের অঙ্কগুলোকে চাইলেও ভ্রামক দিয়ে করতে পারবা, কিন্তু সেটা আসলে তোমার খুব একটা উপকার আসবে না, কারণ ওইটা দিয়ে সোজা। কিন্তু যখনই এখানে দুইয়ের অধিক বল হয়ে যাবে, তখন তুমি কিন্তু সদৃশ বলের কনসেপ্ট দিয়ে করতে গেলে একটু কঠিন হয়ে যাবে। তাই এখানে আমরা কি করবো বলতো, আমরা দেখবো যে দুইয়ের অধিক বল কাজ করলে আমরা ভ্রামকের কনসেপ্ট ইউজ করব। সো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। সো চলো আমরা তাহলে ম্যাথ দেখি, ম্যাথ দেখলে আমাদের আরো ক্লিয়ার হবে। আমরা এখন প্রথমে হচ্ছে তোমার চুয়েট 2003 সাল আসছে এরকম একটা ম্যাথ দেখবো। সো চলো তাহলে প্রথমে এই প্রশ্নটা পড়ে দেখা যাক। দেখো তোমাকে প্রথমে কোয়েশ্চনে বলতেছি কি, তোমাকে বলতেছে যে 100 কেজি ওজনের 16 মিটার দীর্ঘ একটি সমরূপ তক্তা 2জন লোক মাথায় বহন করতেছে। তার মানে তোমার কাছে একটা একটা তক্তা আছে, এই তক্তার দৈর্ঘ্য কতটুকু, 16 মিটার, এবং এই তক্তার ওজন কতটুকু বলো তো, 100 কেজি। তাহলে দেখো তক্তাকে চলো আমরা প্রথমে এখানে আঁকলাম। তাহলে এটা হচ্ছে আমার একটা তক্তা, তো এটাকে চলো আমি স্ট্রেট লাইন করে দিই। তাহলে এই তক্তার দৈর্ঘ্য দেওয়া আছে কতটুকু বলো তো ভাই, এই তক্তার দেখো দৈর্ঘ্য দেওয়া আছে তোমার এখানে 16 মিটার। দ্যাট মিনস এখানে যদি আমি ডিস্টেন্সটা লিখতে চাই, দেখো এই যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটা এটা হচ্ছে আমার এখানে 16 মিটার, এই ডিস্টেন্সটা হচ্ছে আমার এখানে 16 মিটার। আচ্ছা, এবং তক্তার ওজন দেওয়া আছে কতটুকু বলো তো ভাই, 100 কেজি। এখন একটা জিনিস দেখো, তোমাকে কিন্তু এখানে দেখো তোমাকে কিন্তু তক্তার ওজনটা কোথায় হবে কি বলছে, বলা নাই। তাহলে আমরা জানি নর্মালি কোন একটা বস্তুর ওজন, সাপোজ ধরো তুমি এখানে একটা গোলাকার বস্তু নিছো, তো আমরা কি জানি, আমরা জানি যে এটার ওজনটা এটার কেন্দ্রে কাজ করে না। তারপর ধরো তুমি এখানে একটা আয়তাকার বস্তু নিছো, তাহলে এটার কেন্দ্রে কাজ করবে এরকম। তো সেম ভাবে এখানে তুমি যখন এখানে একটা দণ্ড নিছো, তোমার এখানে যে দণ্ডের ওজন দেওয়া আছে 100 কেজি, এই 100 কেজিটা কোথায় কাজ করবে বলো তো, দণ্ডের ওজনটা ঠিক দণ্ডটার মাঝখান দিয়ে কাজ করবে। তাহলে ডাব্লিউর ডিরেকশন কোন দিকে, ওজনকে যদি ডাব্লিউ বলি, ডাব্লিউর ডিরেকশন হচ্ছে তোমার এদিক দিয়ে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ব্যাপারটা দাঁড়াচ্ছে এই যে ডিস্টেন্সটা আছে এইটা 8 মিটার, কারণ টোটালটা ছিল তোমার 16 মিটার। তারপরে তোমার এই ডিস্টেন্সটাও তোমার এখানে হচ্ছে 8 মিটার। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আমার এখানে যদি একটা দণ্ড দেওয়া থাকে এবং যদি আমাকে দণ্ডের ওজন বলে দেওয়া থাকে, তাহলে আমার এখানে বুঝতে হবে দণ্ডের ওজনটা দণ্ডের একদম কোথায় কাজ করবে বলো তো ভাই, একদম মধ্যবিন্দুতে কাজ করবে। সো যদি আমাকে এটাই আসলে আমার, যদি কোয়েশ্চন আমাকে স্পেশালি বলে না দেয় যে ওজনটা কোথায় কাজ করবে, কারণ দেখো এখানে কিন্তু তোমাকে একবারের জন্য বলে নাই কোয়েশ্চনে যে ওজনটা কোন পয়েন্টে কাজ করবে, জাস্ট বলে দিছে এখানে কি বলতো, জাস্ট বলে দিছে 100 কেজি ওজনে 16 মিটার দীর্ঘ একটি সমরূপ তক্তা। তাহলে তোমার যদি এরকম বলে না দেয়, কারণ তাহলে যদি বলে না দেয় তাহলে আমরা কি বুঝে নিব বলতো, আমরা বুঝে নিব যে ওই দণ্ডের ওজনটা
দণ্ডের একদম কোথায় কাজ করতেছে বলতো, একদম মিডল পয়েন্টে কাজ করতেছে। দ্যাট মিনস দণ্ডের দৈর্ঘ্য যদি 16 মিটার হয় তাহলে 8 মিটার দুটো অংশে ভাগ করে দিছে। আচ্ছা, তাহলে এইখানে আমরা এই জিনিসটা একটু মাথা রাখবো। এরপরে দেখো তোমাকে কি বলতেছে, এখানে কয়জন লোক বহন করতেছে বলো তো ভাই? 2জন লোক মাথা করে এটা বহন করতেছে। এরপরে দেখো তো কি লিখছে তোমাকে, এরপরে বলতেছে একজন এর এক প্রান্ত থেকে 2 মিটার দূরে এবং অন্যজন অপর প্রান্ত থেকে 3 মিটার দূরে থাকলে, তার মানে যে প্রথম লোকটা আছে সেটা কোথায় আছে বলতো? প্রথম লোকটা হচ্ছে এর এক প্রান্ত থেকে 2 মিটার দূরে। তাহলে আমি ধরে নিচ্ছি প্রথম লোকটা হচ্ছে এখানে আছে। দ্যাট মিনস এই যে ডিস্টেন্সটা দেখতেছো এটা হচ্ছে তোমার 2 মিটার, এবং দ্বিতীয় যে লোকটা আছে সেটা অপর প্রান্ত থেকে 3 মিটার দূরে। দ্যাট মিনস এই অপর প্রান্ত এখানে, তাহলে আরেকটা লোক আছে এইখানে। তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার কতটুকু? 3 মিটার দূরে আরেকজন লোক আছে। তারা কি পরিমাণ ওজন বহন করবে সেটা তোমাকে নির্ণয় করতে বলতেছে। দ্যাট মিনস এখানে আমি তোমাকে বলি, কোশ্চেনের সারমর্ম হচ্ছে এটা, তোমার একটা দণ্ড আছে, দণ্ডের ওজন দেওয়া আছে এখানে কতটুকু বলো তো ভাই? 100 কেজি। দেন তোমাকে বলতেছে হচ্ছে যে এই দণ্ডের বেসিক্যালি তোমার হচ্ছে যে যেহেতু 100 কেজি ওজন বলছে তাহলে 100 কেজি ওয়েট এটা আসলে। আচ্ছা, এরপরে তোমার কি বলছে? দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার, 16 মিটার নিছো। যেহেতু ওজনটা কোথায় বলে দেয় নাই, তাহলে আমরা ওজনটাকে মিডল পয়েন্টে ধরে নিব। দ্যাট মিনস এইটা 8 মিটার, এটা 8 মিটার। দেন তোমাকে বলছে দেখো একজনের এক প্রান্ত থেকে 2 মিটার দূরে। দ্যাট মিনস দেখো এক প্রান্ত এখানে, এটা থেকে 2 মিটার দূরে। সাপোজ এটাকে তুমি এ নাম দাও, এটাকে তুমি বি নাম দাও, তাহলে এটা সি, এটা তারপর তুমি এই পয়েন্টটাকে নাম দাও সি, এই পয়েন্টের নাম দাও ডি, এই পয়েন্টের নাম দাও তুমি ই। তাহলে এটা হচ্ছে তোমার, তাহলে এ থেকে সি এর দূরত্ব 2 মিটার এবং বি থেকে এর দূরত্ব 3 মিটার। তাহলে এই ই পয়েন্টে একজন লোক আছে এবং সি পয়েন্টে একজন লোক আছে যারা এটাকে বহন করে নিয়ে যাচ্ছে। তার একটা জিনিস দেখো তো, তোমার এখানে জিনিসটা খেয়াল করো, 2জন লোক এটা দণ্ডকে বহন করে নিয়ে যাচ্ছে। তো দণ্ডটা কি ঘুরে? তুমি কখনো দেখছো যে, ধরো সাপোজ হচ্ছে জিনিস হচ্ছে এরকম, একটা দণ্ডকে 2জন লোক বহন করে নিয়ে যাচ্ছে, কখনো দেখছো দণ্ডটা ঘুরে যাচ্ছে? দণ্ডটা কিন্তু ঘুরতেছে না, দণ্ডটা কিন্তু ওই লোক দুইটার কাঁধের মধ্যে কি কি অবস্থায় আছে বলো তো ভাই? ভারসাম্য অবস্থায় আছে। লোক দুইটার সাথে কিন্তু দণ্ডটা সামনের দিকে আগায় যাচ্ছে, কিন্তু কখনো দেখছো দণ্ডটা ঘুরে যাচ্ছে না। তাহলে দণ্ড যেহেতু ঘুরতেছে না, তাহলে আমি কি বলতে পারি বলতো? এই দণ্ডের ভ্রামক কত? 0 বলতে পারি কিন্তু আমরা এখানে। আচ্ছা, তো এখানে একটা জিনিস বুঝার আছে। এখানে কি বুঝার আছে চলো আমি তোমাকে জিনিসটা বুঝাই। এইখানে দেখো তো লোকগুলাকে তুমি কোথায় রাখবা? এই যে ধরো ফার্স্টে আমি যদি লোকগুলাকে যদি অন্য কালার দিয়ে দেখাতে চাই, চলো আমি খয়েরি কালার দিয়ে আঁকি। ধরো তোমার এখানে একটা লোক আছে না ভাই? এখানে একটা তোমার ধরো একটা লোক আছে, ওকে। তাহলে লোকের কাঁধের মধ্যে তুমি বহন করতেছো, এখানে আরেকটা লোক আছে, এই লোকের কাঁধের মধ্যে দিয়ে এই দণ্ডটাকে বহন করে নিয়ে যাচ্ছ। কথা হচ্ছে যে এই যে লোকটার, এই যে তোমার খেয়াল করে দেখো এখানে এখানে একটা ব্যাপার আছে, তোমাকে জিজ্ঞেস করছে এই যে প্রত্যেকে কি পরিমাণ ওজন বহন করবে, মানে লোকগুলা কি পরিমাণ ওজনটাকে বহন করবে। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এটা যদি তোমার দণ্ড হয়, আমি যদি দণ্ডকে একটু মোটা করে আঁকি, এই দণ্ডটা কিন্তু এই যে লোক দেখতেছো এখানে, এই লোকের উপর কিন্তু নিচের দিকে এদিকে প্রেসার দিচ্ছে। তাহলে খেয়াল করে দেখো তখন লোক কি করতেছে? লোক কিন্তু নিউটনের আমরা জানি নিউটনের তৃতীয় সূত্র অনুসারে লোক কিন্তু একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে, রিয়াকশন ফোর্স দিচ্ছে। তাহলে আমি জিনিসটা আমি তোমাকে আবার বুঝাই বলি, দেখো এই যে তোমার দণ্ড আছে, এই দণ্ডটা কিন্তু লোকের নিচের দিকে তোমার কি দিচ্ছে বলতে? একটা ক্রিয়া বল দিচ্ছে। কিন্তু লোক কোনটা দিচ্ছে? লোক কিন্তু প্রতিক্রিয়া দিচ্ছে। দণ্ড দিচ্ছে ক্রিয়া, লোক দিচ্ছে প্রতিক্রিয়া। তোমাকে বলছে প্রত্যেকে কি পরিমাণ ওজন বহন করবে, তার মানে লোকটা কি পরিমাণ বহন করবে। তাহলে কিন্তু লোকের ক্ষেত্রে তুমি কি কাউন্ট করবা? প্রতিক্রিয়াটা কাউন্ট করবা, কারণ লোক কিন্তু ক্রিয়া দিচ্ছে না, ক্রিয়া দিচ্ছে কে বলতো? দণ্ড ক্রিয়া দিচ্ছে। জিনিসটা আমি আবার বুঝাই বলি, দেখো তোমার এখানে যে দণ্ড আছে, তোমার দণ্ডটা কিন্তু লোকের উপর ক্রিয়া দিচ্ছে বলতো, কি দিচ্ছে বলতো ভাই? ক্রিয়া বল দিচ্ছে। কিন্তু নিউটনের তৃতীয় সূত্র অনুসারে এই লোকটা এই দণ্ডের উপর আবার এটা কি দিচ্ছে ভাই? সেম পরিমাণে একটা প্রতিক্রিয়া দিচ্ছে না? এটা আমরা অলরেডি পড়ে আসছি সবাই। তো তোমার কোয়েশ্চনে কি জানতে চাইছে দেখো, তোমাকে বলছে যে প্রত্যেকে কি পরিমাণ ওজন বহন করবে। দ্যাট মিনস এই লোকটা কি পরিমাণ ওজন বহন করতেছে। তাহলে এটা কিন্তু লোকের জন্য বলছে, যে তাহলে লোক কিন্তু দণ্ডের উপর প্রতিক্রিয়া দিচ্ছে। তাহলে কিন্তু তুমি এখানে লোকের জন্য কোনটা হিসাব করবো বলো তো ভাই? এখানে কিন্তু লোকের জন্য তুমি প্রতিক্রিয়া হিসাব করবা। দ্যাট মিনস আমি যদি ধরে নিই যে প্রথম লোকটা, যে লোকটা সি বিন্দুতে আছে, এ ধরা যাক পি পরিমাণ ওজন বহন করবে, তাহলে আমি ধরে নিচ্ছি যে এই লোকটা বহন করবে পি পরিমাণ ওজন। তাহলে এর ওজনের যে ডিরেকশনটা সেটা কিন্তু উপরের দিকে হবে, কারণ সে প্রতিক্রিয়া দিচ্ছে। আবার ই পয়েন্টে যে আছে আমি ধরে নিচ্ছি সে হচ্ছে কিউ পরিমাণ ওজন বহন করবে, তাহলে এই ওজনের ডিরেকশনে কিন্তু কোন দিকে হবে বলতো ভাই? উপরের দিকে হবে। দেখো এটা তো এভাবে বুঝলা, অন্যভাবেও আসলে বোঝা যায়। অন্যভাবে আসলে বোঝা যায় কিভাবে? আমি তোমাকে জিনিসটা বুঝাই বলি। দেখো সাপোজ ধরো আমি এখানে পাশে একটা চিত্র আঁকি এবং তোমাকে জিনিসটা বুঝাই। ধরো সাপোজ এখানে আমি তোমাকে দেখাই জিনিসটা, ধরো তোমার এই দণ্ড হচ্ছে এটা, সাপোজ তোমার দণ্ড ধরো এটা, এখন ওজন কাজ করতেছে হচ্ছে নিচের দিকে। এখন লোকগুলাও যদি তার নিচের দিকে ক্রিয়া দিত, তাহলে তুমি আমারে বলো এই দণ্ড জীবনও সাম্যাবস্থায় থাকতো? এই দণ্ডটা জীবনও সাম্যাবস্থায় থাকতো না, দণ্ড নিচে চলে আসতো, কারণ তিনজনই নিচের দিকে দিচ্ছে।
ইরোজনই কোন দিকে দিচ্ছে বলো তো? নিচের দিকে দিচ্ছে। কিন্তু তুমি বলছো এখানে দেখো এই লোকগুলো তোমাকে কি বলছে দেখো তো, লোকগুলো তোমার এটাকে মাথায় বহন করে নিয়ে যাচ্ছে। তো বহন করে নিয়ে যাচ্ছে এটার মানেটা কি? বহন করে নিয়ে যাচ্ছে এটা মানে হচ্ছে দণ্ডটা নিচে পড়ে যাচ্ছে না। তুমি জিনিসটা চিন্তা করো না রে ভাই। এখানে দেখো এখানে একজন লোক আছে তোমার, তারপরে এইখানে তোমার আরেকজন লোক আছে। তো এই দুইজন লোক তোমার এই দণ্ডটারে বহন করে নিয়ে যাইতেছে। তো দণ্ড কি তোমার মাটিতে পড়ে যায়? দণ্ড তোমার মাটিতে পড়ে যাচ্ছে না। তাহলে অবশ্যই অবশ্যই এই ওজন দেখো তো, দণ্ডের ওজনটা যাচ্ছে কি নিচের দিকে পড়তে। কিন্তু এই লোকগুলা উল্টা প্রেসার ওজন দিচ্ছে কোন দিকে বলো তো? উল্টা দিকে। যার ফলে তোমার এই দণ্ডটা নিচের দিকে পড়তেছে না। এই দুইটা মিলে এই ওজনটাকে কি করে দিচ্ছে? নিউট্রাল করে দিচ্ছে। দেখো দেখে আবার দেখাই, দেখো খুব ভালো করে বুঝে, একটা বুঝলে সব বুঝতে পারবা। দণ্ড চাইতেছে নিচের দিকে পড়তে, কিন্তু লোক যারা দুজন আছে এরা কি করতেছে? উপরের দিকে দিচ্ছে প্রেসারটা। সো উপরের দিকে তারা ওজন বা প্রেসার দেওয়ার কারণে এই ডাব্লিউটা কি হচ্ছে? নিউট্রাল হয়ে যাচ্ছে। ফলে তোমার দণ্ডটা ভারসাম্য অবস্থায় আছে এবং তারা এটাকে নিয়ে কোথায় আগাতে পারতেছে বলো তো ভাই? তোমার হচ্ছে সামনের দিকে আগাতে পারতেছে। তাহলে আমরা এটা বুঝলাম যে এখানের মধ্যে এই ডিরেকশনের ব্যাপারটা আসলে আমরা সবার মধ্যে ক্লিয়ার হয়েছে জিনিসটা। তারপরেও যদি কেউ না বুঝো তাহলে আমাকে জানাতে পারো জিনিসটা। তাহলে চলো আমরা তাহলে ম্যাটটাতে আগাই। তাহলে যেহেতু লোক দুইটা এই দণ্ডটাকে বহন করে নিয়ে যাচ্ছে, তাহলে এই দণ্ডটা কিন্তু তোমার ঘুরতেছে না। তাহলে এখানে আমরা চাইলে না ঘুরলে এটার ভ্রামক শূন্য দণ্ডটার, তাহলে আমরা কি করতে পারি বলতো? ইজিলি বলের ভ্রামকের কনসেপ্ট ইউজ করে অঙ্কটা করতে পারি। যেমন জিনিসটা কিরকম, আমি তাহলে প্রথমে কি লিখবো? আমি লিখবো যে যেহেতু যেহেতু দণ্ডে ঘূর্ণন বিদ্যমান নয়, তাই দণ্ডের যে কোনো বিন্দুর সাপেক্ষে মোট ভ্রামক শূন্য হবে। আচ্ছা, তারপর দেখো তো পি এবং কিউ উপরের দিকে কাজ করতেছে, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই দুইটার আগে পজিটিভ বসাবা, আর ডাব্লিউ যদি নিচের দিকে তাহলে ডাব্লিউর আগে নেগেটিভ বসাবা। তাহলে দেখো তো এখানে তুমি চাইলে যে কোনো একটা বিন্দুর সাপেক্ষে তুমি কি বের করে ফেলতে পারো? তুমি হচ্ছে বলের ভ্রামকটা বের করে ফেলতে পারো এবং তুমি অঙ্কটা করতে পারো। যেমন জিনিসটা কিরকম, সাপোজ আমি চাইতেছি যে আমি ই বিন্দুর সাপেক্ষে, সাপোজ ধরো তোমার হচ্ছে আগে বলের ভ্রামকটা বের করবো। তাহলে আমরা কি করবো? এখানে আমরা লিখবো যে ই বিন্দুর সাপেক্ষে দণ্ডের ভ্রামক, ই বিন্দুর সাপেক্ষে দণ্ডের ভ্রামক। সো চলো তাহলে আমরা অঙ্কটা করি। এভাবে লিখবো দণ্ডের ভ্রামক, চলো জিনিসটা লিখে ফেলি আগে। দণ্ডের ভ্রামক কত হবে বলো তো ভাই? দণ্ডের ভ্রামকটা 0 হবে না? আচ্ছা 0 হবে। কেন? কারণ দণ্ডটা তোমার কি আছে বলো তো? স্থির অবস্থায় আছে। আচ্ছা, তাহলে দেখো তো ই বিন্দুর সাপেক্ষে, তাহলে এখানে পয়েন্ট কোনটা কিন্তু কাউন্ট করতেছো তুমি? ই কে কাউন্ট করতেছো। তাহলে এখানে বল কয়টা আছে বলো তো? বল আছে 3টা। ফার্স্টে যখন আমরা পিটা দেখি, তো পি এর আগে যেহেতু পি উপরের দিকে, তাহলে পি এর আগে পজিটিভ বসবে না ভাই? ইন্টু পি থেকে তোমার এই কিউ এর দূরত্ব কতটুকু? কারণ যেহেতু তুমি ই বিন্দুর সাপেক্ষে বের করতেছো, তাহলে তোমার পি থেকে এই পি যেখানে কাজ করতেছে, দ্যাট মিনস সি বিন্দুতে কাজ করতেছে, সি থেকে ই এর দূরত্ব সেটা কত? সি পরিমাণ না? আচ্ছা, এবার দেখো ডাব্লিউ কাজ করতে নিচের দিকে, তাহলে ডাব্লিউর আগে নেগেটিভ বসবে না? ইন্টু ডাব্লিউ থেকে যেহেতু তুমি ই বিন্দুর সাপেক্ষে বের করতেছো, তাহলে ই বিন্দুর দূরত্ব কতটুকু? ডিই, তো ডিই বসবে। প্লাস প্লাস কেন হচ্ছে? কারণ কিউটা দেখো উপরের দিকে, তাই এটা প্লাস বসবে। তো এখানে দেখো বলটা কত? কিউ। দেখো তো তুমি ই বিন্দুর সাপেক্ষে বের করতেছো, কি কিউ আবার ই বিন্দুতে আছে। তাহলে এই দুইটার মধ্যে তুমি তাহলে যে বিন্দুর সাপেক্ষে বের করতেছো কিউটা ওখানেই আছে, তাহলে ডিস্টেন্স কতটুকু? 0 না ভাই? তাহলে ইকুয়ালস টু 0 হবে। কেন 0 হবে? দেখো এখানে খেয়াল করে দেখো, তুমি ই বিন্দুর সাপেক্ষে বের করতেছো, তাহলে কিউটা কোথায় আছে? ই বিন্দুতে আছে। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কত? 0। তো আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো। তাহলে কিউ ইন্টু 0 হয়েছে জন্য। আচ্ছা, এইবার চলো আমি বিন্দুগুলো মান বের করার চেষ্টা করবো। দেখো তো এই সি এর মানটা কত হবে? সি, তো আমরা তার মান বের করি। দেখো 8, দেখো এই এ থেকে ডি ডিস্টেন্সটা ছিল তোমার হচ্ছে 8 মিটার, তাই না ভাই? আবার এটা ছিল 2 মিটার, তাহলে এটা কতটুকু হবে? এটা 6 মিটার হবে না? অবভিয়াসলি এটা 6 মিটার হবে। তারপরে দেখো এই ডিস্টেন্স হলো তোমার 3 মিটার, এটা ছিল তোমার 8 মিটার। তাহলে তুমি খেয়াল করে দেখো এই ডিস্টেন্সটা কতটুকু হবে? এই ডিস্টেন্সটা হবে তোমার এখানে 5 মিটার। তাহলে সি থেকে ই এর ডিস্টেন্স কত? 6 + 5, দ্যাট মিনস 11 মিটার। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। ডাব্লিউ এর ভ্যালু কত? 100। এই যে দেখো 100 দেওয়া ছিল, কোয়েশ্চনে 100 দেওয়া ছিল। আর ইন্টু ডিই, ডি এর ভ্যালু কত বলো তো? 5 না ভাই? তাহলে ইন্টু 5 বসাও, আর ইকুয়াল টু 0। তাহলে সিম্পল ভাবে তুমি এখান থেকে পি এর ভ্যালু পেয়ে যাবে। সো পি ইকুয়ালস টু আসবে 500/11 কেজি ওজন। যেহেতু কেজি ওজন লেখা, সো এটা একটা তোমার আনসার। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো, এটা তোমার বের হয়ে গেছে। আচ্ছা, তো তোমাদেরকে আমরা টেকনিক শিখাই দিই। টেকনিকটা কি? সাপোজ ধরো তোমার দুইটা আননোন, যেমন এখানে পি বলে ভ্যালু তুমি জানতা না, কিউ বলে ভ্যালু তুমি জানতা না, তাহলে তুমি কোন বিন্দুর সাপেক্ষে বের করবা ভ্রামকটা? তুমি হচ্ছে যে কোনো একটা আননোন ধরো, এই যে কিউটা আননোন না, তাহলে কিউটা কাজ করতেছে কোথায়? ই বিন্দুতে কাজ করতেছে না? তাহলে তুমি ই বিন্দুর সাপেক্ষে বের করবা। তাহলে এবার দেখো তো অনুরূপ ভাবে যে আমি কি করতে পারি, এই যে পি কাজ করতেছে কোথায়? সি বিন্দু না? তাহলে এখানে আমরা লিখতে পারি সি বিন্দুর সাপেক্ষে দণ্ডের ভ্রামক ইকুয়ালস টু কত হবে? 0 হবে না? আচ্ছা, তাহলে চলো ইকুয়েশন গুলো কি হবে আমরা করে দেখি। দেখো সি বিন্দুর সাপেক্ষে, তাহলে আমরা প্রথমে আগে পি এরটা হিসাব করবো। পি এর আগে তাহলে পজিটিভ বসবে, ইন্টু দেখো তো সি বিন্দুর সাপেক্ষে বের করতেছে, আবার পিটা সি বিন্দুতে অবস্থিত, তাহলে ডিস্টেন্সটা কত হবে? 0 হবে না? তারপরে দেখো ডাব্লিউ এর আগে, এরপরে ডাব্লিউ আছে, ডাব্লিউর আগে কি বসবে ভাই?
ডাব্লিউর আগে তোমার নেগেটিভ বসবে, সো তুমি এখানে নেগেটিভ বসাও, তাহলে তুমি এখানে তাহলে নেগেটিভ বসাই দাও, তারপরে ডাব্লিউ বসাইছো ইন্টু, দেখো তো এখানে এই সি বিন্দু সাপেক্ষে বের করতেছো, এই সি থেকে ডাব্লিউ কাজ করতেছে কোথায়, ডি বিন্দুতে, তাহলে ডিস্টেন্সটা কতটুকু, ডিসি না, ডিসি। আচ্ছা, প্লাস কিউ বসাবা, কারণ কিউর আগে প্লাস কেন, কারণ কিউ হচ্ছে উল্টা দিকে, উপরের দিকে, উপরের দিকে হলে প্লাস বসে। তাহলে দেখো তো সি বিন্দু সাপেক্ষে বের করতেছো, তাহলে এই যে তোমার কিউ থেকে কাজ করতেছে তোমার ই বিন্দুতে, তাহলে ই থেকে সি এর ডিস্টেন্স কতটুকু, সিই পরিমাণ, সো ইকুয়াল টু 0 হবে, যেহেতু দণ্ডটা ভারসাম্য অবস্থায় আছে। তাহলে দেখো তো এখানে তুমি কত পেয়ে যাবা, পি ইন্টু 0 মানে তো 0, তারপরে তোমার এখানে ডাব্লিউ এর ভ্যালু দেওয়া আছে এখানে তোমার 100, আর দেখো তো ডিসির ভ্যালুটা কত, এই যে ডিসি কিন্তু তোমার এখানে 6, ডিসি কিন্তু তোমার এখানে কত 6, তারপরে দেখো কিউ ইন্টু সিই, সিই ডিস্টেন্সটা কতটুকু দেখো তো, তোমার 6 + 5 তার মানে 11, সো ইকুয়াল টু তোমার এখানে 0। তাহলে তুমি যদি এটাকে এদিকে নিয়ে যাও, তাহলে কিউ ইকুয়ালস টু আসবে তোমার হচ্ছে 600 ডিভাইডেড বাই হচ্ছে তোমার এখানে দেখো 11 আসবে। সো এটাই হচ্ছে তোমার কেজি ওজন, তাই এটাই হচ্ছে তোমার আনসার। তাহলে এখানে দেখো তো আমরা কি ধরে নিছিলাম, আমরা এখানে ধরে নিছিলাম যে তোমার দুইজন লোক কি পরিমাণ ওজন বহন করবে বলছে না, তাহলে আমি ধরে নিছিলাম যে একজন লোক বহন করবে পি পরিমাণ ওজন এবং আরেকজন লোক বহন করবে কিউ পরিমাণ ওজন। সরি, আমি জিনিসটা লিখতে ভুলে গেছিলাম এখানে, তুমি একটু তাহলে প্রথমে লিখে দিও যে ধরি প্রথম লোকটি বহন করবে পি পরিমাণ ওজন এবং দ্বিতীয় লোকটি বহন করবে কিউ পরিমাণ ওজন। তাহলে এখান থেকে আমরা এই যে পি এর মানও পেয়ে গেলাম, এখানে আমরা কিউ এর মানটাও আমরা এখানে পেয়ে গেছি। সো এই টাইপের কোয়েশ্চন আসলে অনেকবার পরীক্ষায় আসছে, এবং চলো আমরা আরো একটা ম্যাথ করবো। সো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। চলো আমরা আরেকটা ম্যাথ দেখি। দেখো আরেকটা ম্যাথ তোমাকে বলতেছে কি, দেখো তো এখানে বলতেছে তোমাকে 14 মিটার দীর্ঘ এবং 60 কেজি ওজনের একটি সুষম পাইপ, তার মানে 14 মিটার দীর্ঘ এবং 60 কেজি ওজনের একটি সুষম পাইপ এ ও বি ব্যক্তি দুটি বহন করছে। তার মানে দেখো এখানে তোমার তাহলে দণ্ডটার দৈর্ঘ্য, পাইপের দৈর্ঘ্য দেওয়া আছে কতটুকু, পাইপের দৈর্ঘ্য দেওয়া আছে তোমার এখানে 14 মিটার। চলো আমরা তাহলে প্রথমে স্ট্রেট লাইন করে দিই জিনিসটাকে। ওকে, তাহলে দেখো তো, এবং পাইপের ওজন কতটুকু, 60 কেজি। তাহলে পাইপের ওজন কাজ করতেছে কোন দিকে বলো তো, একদম নিচের দিকে কাজ করবে। তাহলে পাইপের দৈর্ঘ্যটা দেওয়া আছে তোমার এখানে 14 মিটার। সো আমি এখানে চলো এখানে আগে লিখে দিই, এটা হচ্ছে আমার 14 মিটার। দেন দেখো তো পাইপের যে ওজনটা একদম মিডল পয়েন্টে কাজ করবে না, আমরা জানি ওজনটা একদম মিডল পয়েন্টে কাজ করে, এটা একদম নিচের দিকে কাজ করবে। এটার ভ্যালু দেওয়া আছে তোমার এখানে 60 কেজি ওজন, তার মানে 60 কেজি ওয়েট। ওকে, তাহলে দেখো এরপরে তোমাকে কি বলতেছে, এ ও বি দুইজন ব্যক্তি তোমাকে এটা বহন করতেছে। তার মানে এই যে যেহেতু ওজনটা একদম মিডলে, তাহলে এই দূরত্বটা 7 মিটার হবে, এবং তোমার হচ্ছে দেখো তো ভাই এই ডিস্টেন্সটা কত হবে, 7 মিটার হবে না, সো এটাও তোমার এখানে 7 মিটার হবে। ওকে, গুড। তারপরে দেখো তোমাকে কি বলতেছে এখানে, এই পাইপটা এ ও বি দুইজন ব্যক্তি তোমার এখানে বহন করতেছে। তাহলে খেয়াল করে দেখো এরপরে তোমাকে বলতেছে এই এ লোকের অবস্থান এক প্রান্ত হতে 2 মিটার দূরে। সাপোজ ধরা যাক এই প্রান্ত হতে এ লোকের অবস্থানটা 2 মিটার দূরে, তার মানে এইখানে, দ্যাট মিনস এই দূরত্বটা কতটুকু বলো তো ভাই, 2 মিটার। ওকে, তারপরে এখানে বলতেছে কি তোমার দেখো তো এই যে তাহলে এখানে কাজ করতেছে কে, এ ব্যক্তির অবস্থান, তাহলে এটা হচ্ছে এ ব্যক্তির অবস্থান। এরপরে বলতেছে যে বি এর অবস্থান পাইপের অপর প্রান্ত হতে, দ্যাট মিনস এই অপর প্রান্ত হতে 1 মিটার দূরে, তার মানে বি এর অবস্থান এখানে, তার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার এখানে 1 মিটার, এবং তাহলে এখানে বি আছে। জিজ্ঞেস করছে পাইপের ওজন এ ও বি এর মধ্যে কিভাবে ভাগ হবে তা নির্ণয় করো। আচ্ছা, এই ব্যাপারটা তারা আসলে বুঝাইছে কি, এই ব্যাপারটা তারা বুঝাইছে যে দেখো এখানে এ তে একজন লোক দাঁড়ায় আছে না, এবং তোমার বি তে আরেকজন লোক দাঁড়ায় আছে, তার মানে এ এবং বি তো দুজন ব্যক্তি। তাহলে এখানে খেয়াল করো তো এরা কোন দিকে ওজন বহন করবে, আগের অঙ্কের মতো উপরের দিকে ওজন বহন করবে না। সাপোজ ধরা যাক এ ব্যক্তি বহন করতেছে পি পরিমাণ ওজন এবং বি ব্যক্তি বহন করতেছে কিউ পরিমাণ ওজন। তাহলে কারণ দেখো তো এটা উল্টা দিকে কেন দিলাম, আমরা আগের অঙ্কে যথেষ্টবার ব্যাখ্যা করছি, আমি আরেকবার বলে জিনিসটা দেখো, খেয়াল করে দেখো এখানে তোমার এই যে দণ্ডটা আছে, এই যে তোমার দণ্ডটা আছে, এই দণ্ডটা এখানে যে ব্যক্তিটা আছে এই ব্যক্তির উপরে কি দিচ্ছে বলো তো ভাই, ক্রিয়া দিচ্ছে। কিন্তু তুমি এখানে তোমাকে জিজ্ঞেস করছে ব্যক্তি কি পরিমাণ দিচ্ছে, তাহলে ব্যক্তি কিন্তু তোমার প্রতিক্রিয়া দিচ্ছে। তাহলে এখানে কিন্তু ব্যক্তির জিনিসটা চাওয়া হয়েছে, দণ্ডের জিনিসটা চাওয়া হয় নাই। তাহলে এখানে কিন্তু তুমি কি করবা বলতো, প্রতিক্রিয়াটা নিয়ে কাজ করবা। আবার আমরা এটাও বললাম যে ধরো সাপোজ তুমি এখানে একটা দণ্ড নিছো, এখানে ওজন কাজ করতেছে এদিকে, তো পিটাকেও যদি এদিকে দাও, কিউটাকে যদি এদিকে দাও, আলটিমেটলি দণ্ডটা কিন্তু সাম্য অবস্থায় থাকবে না, দণ্ড কিন্তু নিচের দিকে পড়ে যাবে। সো এখানে দেখো এখানে তোমাকে বলে দিচ্ছে যে বহন করতেছে, তাহলে বহন করতেছে এটা মানে কি, দুজন ব্যক্তি, এটা কিন্তু তোমার কোথাও পড়তেছে না, এটা কিন্তু সাম্য অবস্থায় আছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে জিনিসটা, কোথাও কিন্তু জিনিসটা ঘুরতেছে না। সো আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো। তো তোমার কোয়েশ্চন করছে কি, দেখো তো কোয়েশ্চন করছে যে পাইপের ওজনটা এ ও বি এর মধ্যে কিভাবে ভাগ হবে। তাহলে এখানে আমি লিখেই দিছি যে ধরা যাক এ ব্যক্তি বহন করবে পি পরিমাণ ওজন এবং বি ব্যক্তি বহন করবে কিউ পরিমাণ ওজন। তাহলে এখানে আমরা লিখবো কি, ফার্স্টে আমরা লিখবো হচ্ছে তোমার ধরি এ ব্যক্তি বহন করবে পি পরিমাণ ওজন এবং বি ব্যক্তি বহন করবে কিউ পরিমাণ ওজন। সো তাহলে আমার সেম ভাবে আগের অঙ্কের মতো আমার কি করতে হবে বলতো ভাই, এখানে আমার এই পি এবং কিউ এর ভ্যালুগুলো আমার বের করতে হবে। সাপোজ ধরো আমি এই বিন্দুর নাম আমি সি দিই। আচ্ছা, তাহলে কি করবো বলতো, যেহেতু তোমার দণ্ডটা সাম্য অবস্থায় আছে, তাহলে এখানে বলের ভ্রামক কত হবে, 0 হবে। তাহলে এখানে আমরা লিখে দিব যেহেতু দণ্ডটি
আসলে এখানে পাইপ লেখা তো, তাহলে এখানে আমরা লিখবো যেহেতু পাইপটি, যেহেতু এখানে সুষম পাইপ লেখা, দেখো এখানে দণ্ড না, তাহলে এখানে তোমার আমরা লিখবো হচ্ছে যেহেতু পাইপটি ভারসাম্য অবস্থায় আছে, তাই যে কোনো বিন্দুর সাপেক্ষে পাইপের ভ্রামক শূন্য। So, আশা করি আমরা এই বিষয়টা সবাই বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এবার আমরা কি করবো বলতো, যে কোনো একটা বিন্দুর সাপেক্ষে আমরা কি করব, তোমার হচ্ছে এই পাইপের ভ্রামক বের করবো। তাহলে আমরা প্রথমে আমরা বলে দিছিলাম যেহেতু এখানে আননোন দুইটা, একটা পি একটা কিউ, তাহলে যে কোনো একটা আননোন যে বিন্দুতে কাজ করতেছে সেই বিন্দুর সাপেক্ষে আমরা ভ্রামক বের করবো। সাপোজ আমরা প্রথমে আগে বি বিন্দুকে চুজ করলাম, তাহলে এখানে আমরা লিখবো কি বলতো, বি বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামক ইকুয়ালস টু 0 হবে না, কারণ দেখো যেহেতু এখানে ঘূর্ণন 0। তাহলে এবার তুমি দেখো ইকুয়ালস টু তুমি কত লিখবা, এবার দেখো তো পি কাজ করতেছে উপরের দিকে, তাহলে এটা তুমি আগে পজিটিভ বসাও, কিউ কাজ করতেছে উপরের দিকে মানে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ বসাও, ডাব্লিউর আগে নেগেটিভ বসাও, ডাব্লিউ নিচে দিয়ে কাজ করতেছে। তাহলে তুমি প্রথমে পি কে নাও, প্রথমে তুমি পি কে নিচে এর আগে পজিটিভ বসাইছো, কেন, কারণ এটা উপর দিয়ে কাজ করতেছে মানে অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করতেছে। তাহলে দেখো তো পি কাজ করতেছে তোমার এ বিন্দুতে, এই তুমি বের করতেছো বি বিন্দুর সাপেক্ষে, তার ডিস্টেন্সটা কত, এ বি না ভাই, সো এ বি বসাইলা, ডাব্লিউর আগে তুমি মাইনাস বসাও, ডিস্টেন্সটা কত, ডিস্টেন্স হচ্ছে দেখো এই ডাব্লিউ কাজ করতেছে সি বিন্দুতে, তাহলে ডিস্টেন্স হচ্ছে তোমার এখানে সিবি, প্লাস তুমি এখানে কিউ বসাও, ডিস্টেন্স হচ্ছে এখানে 0, কারণ তুমি বি বিন্দুর সাপেক্ষে বের করতেছো, তো কিউ তো বি বিন্দুতে আছে, তাহলে 0 হবে না ডিস্টেন্সটা, অবশ্যই 0 হবে। তাহলে দেখো এখানে পি বসাইছো, এবার এ বি ডিস্টেন্সটা চলো বের করি। দেখো তো এই টোটাল ডিস্টেন্স 7 মিটার ছিল, তারপর এটা 2 মিটার, তাহলে এটা কতটুকু হবে, 5 মিটার হবে না, তারপর এটা 1, তাহলে এটা কতটুকু হবে, 6 মিটার হবে। সো এই দেখো এ থেকে বি এর ডিস্টেন্স কতটুকু, তাহলে 5 + 6 মানে তোমার 11, সো তুমি এখানে 11 বসাও, মাইনাস ডাব্লিউ এর ভ্যালু দেওয়া আছে কত, দেখো 60 দেওয়া আছে, সো এখানে তুমি 60 বসাও, ইন্টু সিবি ডিস্টেন্সটা করো, দেখো তো তোমার এখানে 6, সো এইটা আর এখানে তো 0 আসবে, ইকুয়াল টু 0, তাহলে ক্যালকুলেট করলে পি যে পেয়ে যাবো, সো পি ইকুয়াল টু আসবে 360 ডিভাইডেড বাই 11 কেজি ওজন। তুমি চাইলে এটাকে আবার কি করতে পারো বলো তো, ভাগ করতে পারো, এটাকে যদি আমি একটু দশমিকে নিয়ে যাই তাহলে 32.73 আসবে, তাহলে 32.73 কেজি ওয়েট আসবে এখানে। সো এটা তোমার হচ্ছে দেখো তো কে বহন করতেছে বলো তো, যে এ ব্যক্তি যেটা আছে সেটা তোমার এখানে বহন করতেছে এটা, সো এটা হচ্ছে তোমার একটা আনসার। তো সেম ভাবে চাইলে তুমি কি বের করে ফেলতে পারো, তুমি চাইলে এই যে তোমার পি কত, সরি তোমার এখানে কিউ কত সেটাও বের করে ফেলতে পারো। কিভাবে, তাহলে তুমি এবার এ বিন্দুর সাপেক্ষে বের করবা, তাহলে তুমি এখানে লিখবা এ বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামক ইকুয়ালস টু 0 হবে না। তাহলে দেখো ফার্স্টে এ বিন্দুর সাপেক্ষে তাহলে আমরা পি যদি বসাই, দেখো তো পি বিন্দুতে এতেই কাজ করতেছে, তাহলে এ এর সাপেক্ষে ডিস্টেন্স কত, 0, তারপরে তুমি দেখো মাইনাস দিয়ে ডাব্লিউ বসাও, তো এখানে দেখো তো এ থেকে তোমার এই ডাব্লিউর দূরত্ব কতটুকু, এসি না, তাহলে তুমি এখানে এসি বসাবা, প্লাস বসাবা কিউ, কিউ থেকে দেখো তো তুমি এ বিন্দুর সাপেক্ষে বের করতেছো, তাহলে কিউ কাজ করতেছে বি বিন্দুতে, তাহলে এ থেকে বি দূরত্ব কতটুকু, এ বি না, এ বি ইকুয়ালস টু তাহলে তোমার এখানে 0 হবে। সো তুমি যদি এখানে ক্যালকুলেট করো তাহলে দেখবে এখানে কত আসবে, পি ইন্টু 0 কত আসবে, দেখো তো পি ইন্টু 0 মানে 0, তারপরে দেখো এখানে ডাব্লিউ এর ভ্যালু দেওয়া আছে 60, আর তোমার এখানে এসির ভ্যালু দেখো তো কত, এসি দেওয়া আছে তোমার এখানে 5, সো তুমি এখানে 5 বসাবা, আর এখানে তুমি কিউ বসাচ্ছ, কিউর ভ্যালু তুমি জানো না, এ বি ভ্যালু তুমি জানো এখানে 11 ইকুয়াল টু 0, সো যদি ক্যালকুলেট করি তাহলে কিউ ইকুয়ালস টু আসবে 300 ডিভাইডেড বাই 11 কেজি পার ওয়েট, অথবা ইকুয়ালস টু এটাকে তুমি যদি ভগ্নাংশ আকারে ভেঙে লিখতে চাও দশমিক আকারে, 27.27 কেজি ওজন। সো এটা হচ্ছে তোমার একটা আনসার। দেখো তোমরা এখানে একটা ব্যাপার খেয়াল করছো কিনা, তোমার এখানে কোয়েশ্চনে কিন্তু চাইছে যে দুইজনের এই যে 60 কেজি ওজন যেটা, সেটা দুইজনের মধ্যে কিভাবে ভাগ হবে। দেখো একজন তাহলে নেবে 32.73 কেজি, একজন নেবে 27.27, দুটোরে যোগ করে দেখো 60 আসবে কিন্তু তোমার এখানে, তাহলে 60টা ভাগ হয়ে গেছে। সো আশা করি তোমরা এই ম্যাথগুলো বুঝতে পারছো। আমরা এই রিলেটেড আরো 2-3টা লেকচার বের করবো, তখন আমরা এই রিলেটেড ম্যাথ আরো কয়েকটা দেখবো আমরা। সো আজকে তাহলে এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।